নমস্কার, আমি তরুণ ঘোষ। আগে একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি। কিন্তু একদিনের মধ্যে, আজকের মধ্যেই হয়তো রাতের মধ্যেই খবর টবর পেয়ে যাবেন আপনারা। সেটা হচ্ছে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছেন মোদিজির সঙ্গে দেখা করার জন্য। তার বিদেশ মন্ত্রক থেকে একটা চিঠি পাঠানো হয়েছে এবং ফোনেও যোগাযোগ করা হয়েছে। সেটা কে করেছেন আমি জানতে পারিনি এখনো, যে মোদিজিকে আসতে হবে না, ট্রাম্প স্বয়ং আসবেন। একটা আমন্ত্রণ পত্র পাঠানো। এখন দেশে যা অবস্থা, ভারতের সঙ্গে শত্রুতা করে ট্যারিফ বসিয়ে, ট্যারিফ তো তাকে বিশ্ব থেকে আলাদা করে দিয়েছে। ভারতের সঙ্গে শত্রুতা করে যে মালপত্র বন্ধ হয়ে গেছে, ওষুধ বন্ধ হয়ে গেছে, তাতে দেশের জনতা কেঁপে গেছে। আমদানির যে উত্থান, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেমোক্র্যাটরা একেবারে ঘুরে দাঁড়িয়ে সমস্ত ট্রাম্পের বিরুদ্ধে মানুষের জনমত ডেমোক্র্যাটদের ওখানে গিয়ে পড়ছে। কে হিন্দু কে মুসলিম সেদিকে আমি যাব না। হিন্দু জিতলো না মুসলিম জিতলো, তিনি তো জন্ম থেকেই আমেরিকার তিনি অধিবাসী। এই এক এক করে সব যে সরে যাচ্ছে না ট্রাম্পের পাশ থেকে, তার উপরে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে ট্যারিফ নিয়ে, তাতে সমস্ত তীরগুলো কিন্তু শুনানিতে ট্রাম্পের দিকেই আসছে। ফলে ট্রাম্প খুব একটা সুস্থির অবস্থায় নেই। এই ট্যারিফ নিয়ে আদালত, সুপ্রিম কোর্টের রায়ের আগে যাতে ভারতের সঙ্গে সম্পর্কটা একটু সহজ করা যায়, মেটানো যায়, তার জন্য ট্রাম্পের এত ছটফটানি। মোদিজি কেন কিছু বলছেন না, মোদিজি কেন যোগাযোগ করছেন না, মোদিজি কেন ফোন তুলছেন না। আমি বলেছিলাম না, এখন ট্রুথ সোশ্যালে এখন তার লেখা টেখাগুলো অনেক কমে গেছে। এখন ভারত বিরোধিতা এখন তো অনেক কমে গেছে। ভারত যা যা বলেছিল আমেরিকা থেকে পা তুলে নিয়েছে। সিআইএ ওখানে কাজ করছে না, তুলসীকে আবার পরিষ্কার স্বীকার করে নিয়েছে। এখন ট্রাম্প এখন পাগল হয়ে গেছে যে মোদিজির সঙ্গে দেখা করা দরকার। মোদিজি খবর পেয়েছেন, কিন্তু উনি স্পিকটি নট। দেখুন, নীরবতা হচ্ছে প্রতিবাদের সব থেকে বড় ভাষা। এর থেকে বড় ভাষা আর কিছু নেই। তা মোদিজি শুধু নীরব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বড় শক্তিশালী কান্ট্রি, দেশকে তিনি একেবারে নত করে ছেড়ে দিলেন। ভারতবর্ষের শক্তি তো কম নয়, সামর্থ্যও কম নয়। ফলে এখন ট্রাম্পের এই খবরটা, যেটা আমি বললাম ব্রেকিং নিউজ, আপনারা আজকে রাত্রি কিংবা কালকে সকালের মধ্যে সব খবরের কাগজে আপনারা পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারছেন আমি কত আগে খবরগুলো আমাকে দেওয়ার মতো লোক রয়েছে, তারা আমাকে সরবরাহ করে। আচ্ছা, একটা হচ্ছে যে প্রথমে আমি সরকারকে ধন্যবাদ জানাবো, ইউনূস সরকারকে। আমার মুখ দিয়ে ধন্যবাদ বেরোচ্ছে কেন? ধন্যবাদ বেরোচ্ছে এই কারণে যে আমি যে ভিডিওটা করেছিলাম, আমি করিনি, ভারত সরকারের যে কথাটা আমি যেটা বলেছিলাম সেইটা অনুযায়ী তারা কাজকর্ম শুরু করেছে। তারা এখন পান্নাকে, সাংবাদিক পান্নাকে তারা জামিন দিয়ে দিয়েছে গতকালকে। আজকে পান্না বাড়ি পৌঁছে গিয়েছেন। কাল রাত্রি আমি একটা শুভেচ্ছাপত্র SMS করে তার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছি। আজকে সম্ভবত খালাস পেয়ে যাবেন বিকেলের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, তিনিও জামিন পেয়ে যাবেন। বাকি যারা রয়েছেন, আপনাদের IGP, তিনি গতকালকে পরিষ্কার বলে দিয়েছেন যে এই মিথ্যে মামলায় যত সাংবাদিক এবং আওয়ামী লীগারকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সবাই জামিন তাদের প্রাপ্য। কারণ 300 জন 400 জন মিলে একটা মানুষকে হত্যা করতে পারে না। তার এই বক্তব্য পরিষ্কার বলে দিচ্ছে যে সরকারের পাশে এখন আর কেউ নেই। পুলিশও বেগে বসেছে, কারণ সবাই যে যার পিঠ বাঁচাতে ব্যস্ত। ইউনূসের খবরে আমি পড়ে আসছি, ইউনূসের কি দুর্দশা। আর শেখ হাসিনার
ব্যাটিংয়ে, ঝোড়ো ব্যাটিংয়ে সব ছত্রাখান হয়ে গেছে শত্রু শিবির, ত্রাহি মধুসূদন রব উঠে গেছে। একটু ওয়েট করুন, আমি আগে এগুলো বলে দিই। আপনাদের জ্বালানি উপদেষ্টা ছিলেন না, আমি নামটা ভুলে গিয়েছি, তিনি প্রথম দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, আরে যেখানে হাত দিচ্ছে একেবারে কিলবিল করছে সমস্ত দুর্নীতি, সেই দুর্নীতির একটাও খুঁজে পাওয়া, তিনি নিজে নড়তে চড়তে পারেন না, স্মৃতিশক্তি তার খুব একটা ভালো নয়, তিনি কখন কি বলেন তার মনে থাকে না। তিনি এখন তার একমাত্র কাজ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করে তিনি এখন আদানিকে ফোন লাগাচ্ছেন, বাপধন আমার, কারেন্টটা কাটিস না। তো বলছে টাকা কোথায়, সিইও বলছে টাকা কোথায়, বলছে টাকা তো আমাদের যা আছে আমরা তো এখন তো দিতে পারছি না, কারণ আমাদের যা রেমিটেন্স আসে সেই রেমিটেন্স দিয়ে আমরা কোনো রকমে আমাদের সংসার চালাই, দেশ চালাই, সেই রেমিটেন্সের টাকা দিয়ে যদি আমি দিই তাহলে পরে তো আমার তো সংসার চলবে না। ফলে সেখানেও গেল। এবার আদানি বলছে যে টাকা না পেলে 11 তারিখের পর আমি বিদ্যুৎ কেটে দেবো। এইবার এই অবস্থার মধ্যে আমি বলছি না, ওখানে সরকার বলে কিছু নেই, সরকার সব হাওয়া হয়ে গেছে, এখন শুধু রয়েছে কি, রয়েছে একটা কঙ্কাল, সরকার ভূতে চালাচ্ছে, ইউনূসের পাশে কেউ নেই। 5 জন উপদেষ্টা আসছেন, মানে যারা হাজিরা দিচ্ছেন রেগুলার, তাদের মধ্যে দু একজন খুব প্রোঅ্যাক্টিভ, যেমন আপনাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি খুব প্রোঅ্যাক্টিভ। এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে তিনি বিদেশে পালানোর জন্য এদিক ওদিক ফোন টোন করছেন, বিদেশে পালানোর জন্য, কিন্তু এদিকে খুব বকে যাচ্ছেন যতক্ষণ ইউনূস সিংহাসনে আছে। আর ইউনূস হতাশ হয়ে বলছে, আমার সঙ্গে সবাই যদি এরকম অসহযোগিতা করে তাহলে আমি আর সরকার চালাবো কি করে, মানে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা আর কি ইউনূসের। তো ঠিক আছে, এবার একটা শেখ হাসিনা তো একটা ডাক দিয়েছেন 10 তারিখ থেকে, না 11 তারিখ থেকে 13 তারিখ অবধি একটা মানে অচল অবস্থা সৃষ্টি করার জন্য একটা ডাক দিয়েছেন, সেটা হচ্ছে এই সরকার যা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। এখন তার যে ডাক, সেই ডাকের আগে 50% যে সেনাবাহিনী উঠে যাওয়ার কথা, বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে জেলা উপজেলা থেকে ধীরে 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 সেই বাহিনী সরে যাচ্ছে। 11 তারিখের মধ্যে আপনারা জানবেন নিশ্চিতভাবে আপনাদের মাঠ ফাঁকা হয়ে যাবে। রইল গিয়ে পুলিশের আইজিপি যখন এরকম কথা বলছেন, তখন পুলিশও কতটা প্রোঅ্যাক্টিভ হবে সে সম্পর্কে ধারণা করাই যাচ্ছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখবে, আর সেনাবাহিনী যে কটা সদস্য আছে ছড়িয়ে ছিটিয়ে সারা জেলা উপজেলা ঢাকা সহ থাকবে। এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে আপনাদের গোয়েন্দা সূত্র যেটা বলছে, 60 থেকে 62টা জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে, 11 থেকে 13-র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এবং সেটা আটকানোর মতো শক্তি এই সরকারের নেই। ফলে এবার বুঝুন ইউনূসের কি অবস্থা। এই এখন যে উপদেষ্টাগুলো গড় হাজির হয়ে রয়েছেন, তারা কিন্তু ফোনও ধরছেন না। ইউনূস ফোন করলে তারা ফোনও ধরছেন না, এমন এমন উপদেষ্টা রয়েছে। আমি এখানে বলে সব খবর পাই, খবর দেওয়ার লোক কিন্তু উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও আমার রয়েছে, তারাও কিন্তু আমাকে খবরটা দিয়ে দেয় যে কে কে যাচ্ছে, কে কে থাকছে, কার কার বাইরে বাইরে এখন যোগাযোগ হচ্ছে, যে এখন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে। যেমন আপনারা জাহাঙ্গীর আলম চৌধুরী যেমন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে, বড় বড় লম্বা চওড়াও কথা বলছে, কিন্তু আবার বাইরেও আবার একটা মানে লগি ফেলে রেখে দিয়েছে, যদি বিয়ে বুয়ে যাওয়া যায়। হ্যাঁ, শেখ হাসিনা কি করছেন সেটাই শোনার জন্য তো আপনারা ব্যগ্র। শেখ হাসিনা তিনি টাইম ম্যাগাজিনেও একটা দিয়ে দিয়েছেন, মানে কি বলে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন। সেখানে তিনি মানে যা বলেছেন যে আন্তর্জাতিক বিশ্ব
এবং আন্তর্জাতিক মহল আমাকে যেভাবে সাপোর্ট করেছে, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তাতে আমি কৃতজ্ঞতায় আমি ভরপুর। এই ঋণ অপরিশোধ্য, আমি এই ঋণ শোধ করতে পারবো না। ভারতবর্ষের নাম কিন্তু উনি ডিরেক্টলি বলেননি, কূটনীতিক তো বলে ভারতবর্ষ যদি বলেন তাহলে পরে আবার ভারতবর্ষের একটা অন্যরকম বিরোধী দল ফল রয়েছে, তারা আবার চেপে ধরতে পারে, ওই তো আপনার বোন, তারা তারা আপনার নামে এই সমস্ত বলছে, তার মানে আপনি কি কি সুবিধা দিয়েছেন এবার বলুন, তখন তাহলে মুশকিল হবে। ফলে উনিও সন্তর্পণে ভারতবর্ষের নামটা, মোদিজির নামটা এড়িয়ে গিয়েছেন। আমরা কি বললাম না বললাম তাই তো আর বিরোধীরা তো আর এটা নিয়ে গিয়ে আর বলতে পারবে না। আমি তো একজন সামান্য ইউটিউবে একটা কথা বলছি, এটা তো আর ধর্তব্যের মনে ধরবে না। মানে এটা স্পিকার তো মানে লোকসভা বা রাজ্যসভার স্পিকার তো এটা তো অ্যালাউই করবে না। তো যাই হোক, আমি আমার কথা বলে যাচ্ছি। এবার আমি যে কথাগুলো বলি না, এগুলো একদম সরকারের কথা বলি, সরকারের ভেতর দিয়ে খবর পেয়ে আমি একেবারে ঘোড়ার মুখের খবরগুলো আপনাদেরকে দিই, সেগুলো পরে হয়তো প্রতিফলিত হয়। এই যে ৬২ কিলোমিটার, আমি তো বলেছিলাম ৫২, পরে শুনলাম ৬২ কিলোমিটার। আমরা যদি বাজে কথা বলে থাকি, গুজব রটিয়ে থাকি, তাহলে আপনাদের সরকার খণ্ডন করছে না কেন? কেন খণ্ডন করছে না? সাংবাদিক বৈঠকের আগে কেন বলে দেওয়া হচ্ছে যে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করবে না? কেন বলে দেওয়া হচ্ছে? আসলে নিজের দেশের জনগণকে ভয় পাচ্ছেন তারা। আপনারা কি মনে করেন শেখ হাসিনা জানেন না ৬২ কিলোমিটার জায়গা নিয়ে নেওয়া হয়েছে? তার সঙ্গে আলাপ আলোচনা করেই নেওয়া হয়েছে যে ঠিক আছে ২২ কিলোমিটার রয়েছে, আর কিছুটা জায়গা নিয়ে আপনারা চওড়া করে নিন লেনটা, আর ওখানে সিকিওর করে দিন বর্ডার। তিনি সবই জানেন, কারণ তিনি প্রধানমন্ত্রী। তার সঙ্গে আলোচনা না করে কখনো ভারত সরকার করে? আপনাদেরকে বিবেচনায় কি বলে? এখন এই শেখ হাসিনাকে সামলাবেন কি করে? ইউনূসের এখন হাত পা কাটা শব্দ হয়ে গিয়েছে, তার তো এখন বুক ধরপড় 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 করছে। এখন দিনে রাতে নাকি তার একজন ডাক্তার আছে, সে নাকি দিনে রাতে দুবার করে আসছেন। আর তার আগে যা ওই লাগতো আপনার ওই বিশেষ বিশেষ কাপড় যেগুলো লাগতো উনি ভেতরে পরতেন, সেই বিশেষ কাপড়ের সংখ্যা এখন ৩ গুণ হয়ে গিয়েছে। মানে ঘন্টায় ঘন্টায় ওনার সমস্ত ভিজে ভিজে যাচ্ছে আর কি, মানে কখন কি হয়ে যায় এর মধ্যে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। তারপর আপনাদের এই তো গুজববাজ একটা আমাদের এখানেও কিছু আছে ডিপ স্টেটের অংশ, তারাও একটা কাগজ লিখে দিয়েছে রাষ্ট্রপতিকে নাকি সরানো হচ্ছে। কোনো রাষ্ট্রপতিকে সরানোর কোনো চক্রান্ত বক্রান্ত হচ্ছে না, সম্পূর্ণ বাজে খবর। আপনারা এটা মনে করবেন না আমি যা বলি তার সব গুজব, আর কাগজে যা বেরোয় সব হচ্ছে সত্যি। আপনাদের কাগজে যা বেরোয় সব কি সত্যি? কিছু কথা বসিয়ে দেওয়া হয় কাগজের মুখে, যেখানে সাংবাদিকের কিছু করার থাকে না। আবার অনেক সময় সাংবাদিক নিজে থেকে এগুলো করে থাকে পারপাসফুলি। তারাই হচ্ছে ডিপ স্টেটের অংশ। এই যে আমি খবর করেছিলাম না ৫টা সাংবাদিক আমাদের বিদেশ চলে গিয়েছে, তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তারা এখন দেশে ফিরতে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে এই কারণে যে দেশে ফিরলে এখন এনআইএ তাদেরকে ধরবে যে তোমরা এই মাইনে পেতে আর ইউটিউব চালিয়ে তোমরা এই রোজগার করো, তাহলে এই যে ১.৫ মাস তোমরা যে এই যে সব নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসি দৌড়ে বেড়াচ্ছ, এত পয়সা হোটেলে থেকে গাড়ি ভাড়া খরচা করে তেল খরচা করে তোমরা পেলে কোথায়? হিসেব দাও। এই হিসেব যে দিতে হবে না, এই খবরটা তারা পেয়ে গেছেন বলে তারা আর এখন দেশে ফিরছেন না। সরি। এখন আমাদের যে ভারতীয় বাংলাদেশের বাংলা ভাষার কিছু সাংবাদিক আছে, তারাও কিন্তু ডিপ স্টেটের অংশ। আমি নাম বলতে চাই না, কাগজেরও নাম বলতে চাই না, আমি তাদেরকে খুব ভালো করে চিনি। তারা আপনাদের চ্যানেলে ২-১ জন যান, ২-১ জন গিয়ে হাসিনা বিরোধী কথাবার্তাও বলেন, আবার আপনাদের ডিমোরালাইজ করার জন্য কিছু কথাবার্তা বলেন। অনেকে আমায় বলেন যে আপনার রাজ্যে এই অবস্থা, আপনি বাংলাদেশের হয়ে বলে যাচ্ছেন। আরে আমার রাজ্যের জন্য বলার জন্য, আমার দেশের বলার জন্য প্রচুর লোক রয়েছে, কিন্তু আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মী আর যত নিরাপরাধ লোকগুলো রয়েছে, যাদেরকে জেলে ভরে রেখে দিচ্ছে,
তাদের কথা বলার জন্য কেউ নেই, তাদের হয়ে আমি গলা ফাটাই। ফলে তারা যেন পরিষ্কার বুঝে নেয় যে আমি কেন আমার রাজ্য ছেড়ে, আমার রাজ্যের লোক অনেক বসে আছে রাজ্য সরকারের সমালোচনা করার জন্য, আমি আমার রাজ্য ছেড়ে কেন আমি বাংলাদেশের হয়ে আমি গলা ফাটাচ্ছি। কারণ আমি যদি গলা না ফাটাই তাহলে কেউ নেই, বাজার ফাঁকা। 2024 সালে 5ই আগস্ট আমি যখন শুরু করেছিলাম তখন কেউ ছিল না বাজারে। তারপর আমার দেখা দেখি 3-4 মাস বাইরে থেকে সব আসতে আরম্ভ করলো। এই তো হচ্ছে বিষয়। তবে শেখ হাসিনা শেষ মুহূর্তে একেবারে চালিয়ে খেলছেন। এবার তিনি ভিডিওতে আসবেন, এই খবরটা আপনাদের আমি আগাম দিয়ে দিচ্ছি। এতদিন তিনি অনেকে রটাচ্ছে না, তার মুখ বেঁকে গিয়েছে, তিনি কথা বলতে পারেন না, ওই জন্য তিনি এআই দিয়ে এআই ভার্সনে সমস্ত ইন্টারভিউগুলো দেন, লিখিত ইন্টারভিউ দেন রয়টার্সকে। এবার তিনি সেটা ওই মিথ্যেটা ভাঙার জন্য তিনি এবার ভিডিওতে আসবেন, আর সেটা ভারতবর্ষের পরামর্শে। কিন্তু উনি বলছেন যে 13 তারিখটা যাক, আমি দেখি আমার দেশের জনগণ কতটা সপ্রতিভ অবস্থায় রাস্তায় নেমে তারা প্রতিরোধ করতে পারে। কারণ ইউনূসের সাধ্য নেই এই জনতাকে আটকানো। এবং আপনারাও শুনে রাখুন, এই জনতাকে আটকানোর জন্য আপনাদের মিছিল, আপনারা যদি কয়েক লক্ষ লোক হয়, সেই মিছিলকে আটকানোর জন্য কেউ পথে কাউকে দেখতে পাবেন না। কোনো এই সরকারের লোক, এনসিপির লোককে আপনারা দেখতে পাবেন না, কোনো পুলিশকে দেখতে পাবেন না, কোনো সেনাবাহিনীকে দেখতে পারবেন না, কোনো গুলিও চলবে না। আমি গ্যারান্টি দিলাম, কোনো গুলি চলবে না। মাফ করবেন, আমি এই গ্যারান্টিটাও আপনারা দিচ্ছি, কোনো গুলি চলবে না। পুলিশ নিষ্ক্রিয় থাকবে, সেনাবাহিনী পাশে দাঁড়িয়ে থাকবে। এখন তো সেনাবাহিনী অর্ধেক নেই, 30,000 থেকে যদি 15,000 উঠে যায় আর 15,000 স্ক্যাটার রয়েটে, তা আপনার কি থাকলো? কি 2-4টে সেনাবাহিনী তো মরে দাঁড়িয়ে থাকবে। তো ওই লাখো লাখো জনতার ভিড় যখন এগিয়ে আসবে, তখন তারা এগিয়ে যাবে। পুলিশের ভেতরেও একটা রাগ রয়েছে, যে রাগটা পুলিশ বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় রয়েছে। ইউনূস বসে আছে একটা অগ্নিস্তূপের ওপরে। আমি আগেও বলেছি, যে কোনো মুহূর্তে লাভা বিস্ফোরণ হবে এবং ইউনূস সেই লাভায় ভস্মীভূত হবেন। ইউনূসের শেষ কিন্তু খুব করুণ হবে। আমি আগেও বলেছি আপনাদের, এখনো বলছি, ইউনূসের কিন্তু শেষ পরিণতি অত্যন্ত করুণ হবে। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। স্লগোবারে শেখ হাসিনা আরো চালিয়ে ব্যাট চালাবেন। ধরুন 18 রান আর 10 বল, কথার কথা বলছি, তার মানে 10 দিন নয়, এমন নয়। উনি ঝড়ের মতো এখন রান তুলছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর 13 তারিখের বন্ধ, 11 তারিখ থেকে মাঠে নেবে সফল করে দেখিয়ে দিন শেখ হাসিনাকে আপনারা তার সঙ্গে আছেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।